ভারতের 18তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দেশটির নির্বাচন কমিশন 543টি আসনের চূড়ান্ত ফল ঘোষণার পর দেখা গেছে 240টি আসন পেয়েছে দলটি। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারছে না। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে অন্তত 272টি আসনে জয় পেতে হতো একটি দলকে। তবে জোটের দিক দিয়ে বিজেপির এনডিএ 292 আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ফলে ধরে নেওয়া হচ্ছে তারাই সরকার গঠন করবে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু যদি এনডিএ জোট ছাড়েন তাহলে সরকার গঠন নিয়ে জটিলতা দেখা দিতে পারে। তো বিজেপির নেতৃত্বে এনডিএ জোট 292 আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ফলে যেটি বলছিলাম যে ধরে নেওয়া হচ্ছে তারাই সরকার গঠন করতে যাচ্ছে। আবার এদিকে এনডিএ জোটে বিহারের মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এখনও কিছুটা সাসপেন্স ধরে রেখেছেন, কারণ তারা অতীতে জোট ছাড়তে এবং ধরতে পটু বলে অনেকেই অবিশ্বাস করছেন এই পরিস্থিতিটাকে, যদিও এই দুজন এখনও সেই আভাস দেননি। এনডিএ জোটের নেতারা মোদির বাসায় বৈঠক করছেন। আমরা এসব বিষয়ে জানবো বিস্তারিত। আমাদের সাথে সহকর্মী মাহফুজুর রহমান যুক্ত হচ্ছেন, তার সাথে কথা বলে নেব। মাহফুজ, সাসপেন্স কি এখনো আছে নাকি মোদি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন? এখন এখনো সাসপেন্স কিছুটা আছে, কারণ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের শিরোনামে এখনো এই ধরনের খবর ধরে রেখেছে। এটি আসলে উত্তেজনা বিরাজ করছে। তবে আপাত দৃষ্টিতে মোদি কিন্তু সরকার গঠনের জন্য প্রস্তুত এবং তিনি এরই মধ্যে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন, কারণ তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে তার দল জোটগতভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যার ফলশ্রুতিতে তারা আসলে সরকার গঠনের জন্য প্রস্তুত। আপনি যে কথাটি বলছিলেন, এখানে মূল যে আলোচনার জায়গা সেটা হচ্ছে জেডিইউ এবং টিডিপি, এই দুই দলের নেতাদের নিয়ে, কারণ এদের জোট গঠনের গড়াপেটার ক্ষেত্রে দারুণ ধরনের ভূমিকা রয়েছে। এবং ইন্ডিয়া জোট যেটি কংগ্রেসের, তারাও কিন্তু আজকে একটি বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকটি এখনো আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি বা এমন কোনো তথ্য আমরা এখনো পাইনি, হয়তো বা সন্ধ্যার মধ্যে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এই জোটের মধ্যে, অর্থাৎ এই অন্ধ্রপ্রদেশের যিনি আছেন এবং বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এর মধ্যে এই যে টিডিপির নেতা, তিনি কিন্তু এর মধ্যে বলেছেন যে তার দল আসলে বিজেপির সাথেই থাকছে। কিন্তু সংখ্যার জায়গাটি আসলে নীতিশ কুমারকে নিয়ে। এখানে একটি বড় ইকুয়েশন হচ্ছে এই দুই দল জোটগতভাবে এই দুই দল আসলে 28টি আসন পেয়েছে, অর্থাৎ নীতিশ কুমার পেয়েছে 16টি এবং 12টি আসন পেয়েছে টিডিপি। এখন এই দুই দল যদি আসলে সরে যায় তাহলে বিজেপির জন্য সেটি বড় বিপাকের। যদি টিডিপি থেকেও যায়, নীতিশ কুমার সরে আসলেও কিন্তু বিপাকে পড়বে বিজেপি সরকার গঠন করার জন্য। সেই ক্ষেত্রে অনেকটা সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে কংগ্রেসের ক্ষেত্রে। তাই আনুষ্ঠানিকভাবে যখন এই দুই দল আসলে জানিয়ে দেবে যে তারা চূড়ান্তভাবে তারা বিজেপির সাথে আসছে, তখন আসলে সাসপেন্সটা কমে আসবে এবং বিজেপির জন্য সম্ভাবনার দরজা খুব প্রসারিত হয়ে যেতে পারে। মাহফুজ, যে বৈঠকটির কথা বলছিলেন, ইন্ডিয়া জোটের যে বৈঠক হবার কথা রাহুলের নেতৃত্বে, সেখানে কারা কারা যোগ দেবেন? দেখুন, এই বৈঠকে শোনা যাচ্ছিল যে প্রথমে নীতিশ কুমার থাকতে পারেন। নর্মালি ইন্ডিয়া জোটে আসলে 40টি দল রয়েছে। একইভাবে বিজেপির যেটা এনডিএ জোট, সেখানেও কিন্তু ভারতের আরো 40টি দল রয়েছে। এই 40 দলের, অর্থাৎ ইন্ডিয়া জোটের এই 40 দলের নেতা কর্মীদের নিয়ে আসলে বৈঠকটি হওয়ার কথা এবং সেখানে কংগ্রেসের অভ্যন্তরীণ কিছু কৌশল হয়তো থাকতে পারে, যেটি আসলে গতকাল রাহুল গান্ধী তার প্রেস কনফারেন্সে বলেছিলেন এবং তিনি আসলে এই কৌশলগুলো খোলাসা করতে চাননি। তিনি বলতে চেয়েছেন যে এটি আসলে আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং হচ্ছে সেটি আসলে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর আসলে এই বিষয়গুলো পরিষ্কার হবে। এবং নীতিশ কুমারের অবস্থানটি আসলে এখনো পরিষ্কার নয়। তিনি মূলত এরই মধ্যে দিল্লি পৌঁছেছেন এবং তিনি জানিয়েছেন যে জোটগতভাবে যে নির্বাচনটি তিনি করেছেন সেখানে তার অবস্থান আসলে এখনো পরিষ্কার নয়। কিন্তু
ভারতীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার দাবি করছে যে তারা জোটের কোনো ভাঙন নেই বা যোগ্যতভাবে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সরকার গঠনের জন্য তারা প্রস্তুত রয়েছে। তাই এখন পর্যন্ত গণমাধ্যমে যে ডিসকাশন গুলো আসছে সেটি আসলে বা সরকার গঠন যদি করেই ফেলে বিজেপি, তাহলে এই আলোচনাগুলো আসলে ফিকে হয়ে যাবে। 2014 সালে 44, 2019 সালে 52টি, এবার 99। গত নির্বাচন থেকে এবার দ্বিগুণ আসন পেয়েছে কংগ্রেস। এই উত্থানের পেছনে কারণ কি বলে মনে করেন? দেখুন, এই উত্থানের পিছনে আসলে বিজেপি এক ধরনের বড় ধরনের ভূমিকা পালন করেছে। তার কারণ হচ্ছে বিজেপিতে নরেন্দ্র মোদী একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো হয়েছিল। অর্থাৎ দল হিসাবে বিজেপি যতটা জনপ্রিয় তার থেকে বেশি জনপ্রিয়তা উচ্চতায় চলে গিয়েছিলেন মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর এই ব্র্যান্ডের অবস্থানটাকে দুর্বল করার জন্য কংগ্রেস কিন্তু তার খুঁতগুলো বের করার চেষ্টা করেছে এবং নির্বাচনী প্রচারণায় তারা সেই বিষয়গুলো কাজে লাগিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে ভারত জোড়ো আন্দোলনে কিন্তু রাহুল গান্ধী দারুণভাবে সাড়া ফেলেছিল এবং ভারতের মানুষ তাকে দারুণভাবে সমর্থন করেছে। একই সাথে কিন্তু তিনি বলেছিলেন যে যদি এই নির্বাচনে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে ভারতের সংবিধানের জন্য সেটি হুমকি হবে এবং সংবিধান পরিবর্তনের একটি সম্ভাবনা থেকে যাবে। এবং তিনি প্রতিটি নির্বাচনী প্রচারণায় তিনি এই বিষয়টি জোর দিয়ে উপস্থাপন করেছেন। একই সাথে আপনি যদি বিজেপির অবস্থানটি দেখেন, বিজেপি কিন্তু তারা নাগরিকত্ব সংশোধনী আইন করেছে। একই সাথে তারা কিন্তু কৃষকদের জন্য যে বিশেষ সুযোগ ছিল সেটি আসলে তুলে নিয়েছিল, যার ফলশ্রুতিতে দারুণভাবে কৃষক আন্দোলন হয়েছে ভারতে এবং সেখানে সেই সময় কিন্তু কৃষকদের পাশে ছিলেন রাহুল গান্ধী। অর্থাৎ এরপরে আপনি যদি কাশ্মীরের দিকে দেখেন, কাশ্মীরের স্বায়ত্তশাসন মোদী সরকার তুলে নিয়েছে। সার্বিকভাবে কিন্তু মণিপুরের দিকে যদি আপনি তাকান, মণিপুরের সাম্প্রদায়িক দাঙ্গাটাকে কিন্তু আন্তর্জাতিকভাবে মোদীকে চাপের মুখে ফেলেছিল এবং ওই দাঙ্গার কারণে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে মোদী সরকার নিয়ে সমালোচনা হয়েছিল এবং আন্তর্জাতিকভাবে তিনি চাপে ছিলেন। যার ফলশ্রুতিতে এই যে মোদী যে ধর্মভিত্তিক রাজনীতির একটি প্রচার শুরু করেছিলেন ভারতে এবং তিনি অযোধ্যাতে যে রাম মন্দির নির্মাণ করেছিলেন এবং নির্বাচনী প্রচারণায় সেটি বারবার তিনি তুলে এনেছেন এবং যে হিন্দু বলয়ের যে রাজ্যগুলো আছে সেখানে তিনি এই ধরনের সুবিধার কথা বলে মানুষকে তার ভোট ব্যাংকটি ভারী করার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন শেষে আসলে সেটি হয়নি। তার যে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এটি আসলে ভারতে আগামী দিনে সরকার গঠন যদি হয় মোদী কিন্তু দারুণভাবে চাপে থাকবেন। অনেক ধন্যবাদ মাহফুজ। বেশ কিছু তথ্য আমরা জানলাম এবং যেহেতু এখনো জটিলতা রয়ে গিয়েছে সরকার গঠন নিয়ে, কাজেই এইদিকে নিশ্চয়ই মানে বিশ্ব গণমাধ্যমের চোখও থাকবে। নিশ্চয়ই আমরাও এই খবরগুলো জানাবো আমাদের দর্শকদেরকে পরবর্তীতেও। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী মাহফুজুর রহমানের সাথে কথা হচ্ছিল দর্শক এতক্ষণ।